হিট অ্যালার্টের মধ্যে খুলল শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম দিনে উপস্থিতি কম, তাপ অসহনীয় হলে স্কুল বন্ধের নির্দেশ দিতে পারবেন শিক্ষা কর্মকর্তারা। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। গরমে যশোর চট্টগ্রামে মারা গেছেন 2 শিক্ষক। হাতিয়ায় এক স্কুলেই 8 শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে। বৃষ্টির আশায় কয়েক জায়গায় বিশেষ নামাজ ও মোনাজাত। তোমার রহমতের আশায় খোলা মাঠে রোদের মধ্যে দাঁড়াইছি মাওলা। ও মাওলা, এখানে সালাতুল ইস্তিসকার নামাজ আপনি কবুল করে নেন। স্থানীয় সরকারের শতাধিক পদে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। উপজেলা নির্বাচনে কোথাও কোথাও প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ। নেতা কর্মীদের হুমকি দিচ্ছে যে তার চালকের পক্ষে নির্বাচন না করলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। বিভিন্ন লোককে ভয়ভীতি দেখার চেষ্টা করে যে আমরা সরকারে আছি, বিভিন্ন মেম্বার চেয়ারম্যানদেরকে এভাবে হুমকি ধামকি দিচ্ছে। 1.5 বছরেও শেষ হয়নি সিলেটের সুরমা নদী খনন প্রকল্প। বালু বিক্রিতে নজর ঠিকাদারদের, অভিযোগ স্থানীয়দের। সংসদ সদস্য অসহায়। নোয়াখালীতে বেপরোয়া উঠতি বয়সীরা, কিশোর গ্যাংয়ের দৌরাত্মে অসহায় সেনাবাগ সেবারহাট এলাকার মানুষ। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। সংবাদের শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো। চলমান দাবদাহের মধ্যেই দেশ জুড়ে খুলল স্কুল কলেজ। সিদ্ধান্ত অনুযায়ী হয়নি অ্যাসেম্বলি। প্রচণ্ড গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় উদ্বিগ্ন অভিভাবকরা। গরমে সুস্থ থাকতে দেয়া হয়েছে নানা নির্দেশনা। লম্বা ছুটির পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থীরা। বাজানো হচ্ছে বিশেষ ঘণ্টা। তীব্র গরমে স্কুলগুলোয় স্বাস্থ্যবিধি মানতে নিয়মিত পানি পান করছে শিক্ষার্থীরা। গতকাল কুমিল্লার সব স্কুলে বিশেষ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন। খরতাপের মধ্যেই দেশের সব স্কুল কলেজ খুলেছে। হিটস্ট্রোক এড়াতে নেওয়া হয়েছে পদক্ষেপ। হয়নি অ্যাসেম্বলি। শিশুদের ঘন ঘন পানি পান করা সহ রোদে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। সেই সাথে মুখেও পানির ঝাপটা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ত্রুটিপূর্ণ ফ্যান থাকলে মেরামত করা হবে সেগুলো। 1 ঘন্টা পর পর শিক্ষার্থীদের পানি খাওয়ার জন্য তাগিদ দেয় এবং এটার জন্য একটা ঘন্টা বাজানো হবে। শিক্ষার্থীরা ওই সময় পানি খাবে। শ্রেণী কার্যক্রমের কিছু সময়সূচির পরিবর্তন আসছে। এটা এখন মর্নিং স্কুল হিসেবে আপনার সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত একটানা শ্রেণী কার্যক্রম চলবে। প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতির হার অনেকটাই কম, তবে লম্বা ছুটির পর স্কুলে এসে খুশি শিক্ষার্থীরা। আমাদের যাতে অতিরিক্ত কষ্ট না হয় সেজন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সবকিছুতে। অনেক বন্ধ কাটায় আসছি, ভালো লাগতেছে আসার পর, কিন্তু এখানে অনেক গরম পড়তেছে, তার কারণে একটু অসুবিধা হইতেছে। এই ছুটিগুলোর শেষ করে আবার স্কুলে আসতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আর আমাদের প্রধান শিক্ষক মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এদিকে গরমে শিশুদের সুস্থ থাকা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আমরা যারা বয়স্ক আছি আমাদের যাই হোক, কিন্তু বাচ্চারা একদমই সহ্য করতে পারতেছে না। বাচ্চাদের গায়ে বিচি ফুটে গেছে, চুলকানি হচ্ছে। শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা যাতে গাদাগাদি করে না বসে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। স্কুলে মাইকিং করে মাঠে না যেতে সতর্ক করা হচ্ছে শিক্ষার্থীদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কোথাও তাপমাত্রা আরও অসহনীয় হতে পারে, সেই ক্ষেত্রে স্থানীয় শিক্ষা কর্মকর্তা স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিতে পারবেন। শিক্ষামন্ত্রী বলেছেন, ঢাকার তাপমাত্রা বিবেচনায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত সঠিক নয়। তাপপ্রবাহের কারণে ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষ হবার 7 দিন পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহের মধ্যেই স্কুলে উপস্থিত শিক্ষার্থীরা। কোথাও কম, কোনো প্রতিষ্ঠানে স্বাভাবিক। দীর্ঘদিন পর ক্লাসে আসতে পেরে খুশি শিশুরা। স্কুলে অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো, সব মিলেই খুব ভালো লেগেছে। স্কুলেও অনেক গরম, অনেক খুশি। অনেকদিন পর স্কুলে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। অনেক গরম, এই সময় স্কুলটা বন্ধ দেওয়া উচিত ছিল। আরো কয়েকদিন ছুটি নিয়ে জুম ক্লাসে নিলে ভালো হতো। এই ক্লাস ভালো, কিন্তু অনেক গরম। ইংলিশ মিডিয়ামে জুমে হচ্ছে ক্লাস।
অভিভাবকরা তাদের সন্তানদের সাথে নিয়ে এসেছেন প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে রাখতে সরাসরি ক্লাস করানোর পক্ষে তারা। স্কুল খোলার দরকার আছে, 10টার মধ্যে যদি বা 10:30টায় ছুটি হয় মনে হয় ভালো হবে। স্কুল খোলার তো দরকার আছে আসলে বাচ্চারা, কারণ বাচ্চারা বাসায় থাকলে পড়াশোনা করে না, স্কুলে আসলে একটু পড়ার আগ্রহটা থাকে। শর্ট টাইমে ক্লাসটা নিলে বাচ্চাদের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। বদ্ধ রাখাও ভালো, যে গরমে ফলাফল এমনি হিট স্ট্রোক করবে। শিক্ষকদের অভিমত, শিক্ষণ ঘাটতি কমাতে ক্লাসের বিকল্প নেই। সরকারের নির্দেশনা মেনে তারা ক্লাস শুরু করেছেন। স্টুডেন্ট প্রেজেন্ট অনেকই ভালো, 60%-এরও বেশি আছে। সবগুলো পরিস্থিতি মাথায় রেখে শিক্ষণ ঘাটতি অবশ্যই আছে এবং সেটা পূরণ করতে হবে আমাদের। ক্লাসরুমগুলোতে গেছি, শিক্ষার্থীদের টেবিলের সামনে পানির ফ্লাক্স রেখেছি। আবহাওয়া অফিস জারি করা হিট অ্যালার্ট শেষ হয়নি। শিক্ষামন্ত্রী বলছেন, রাজধানীর দাবদাহের সাথে সারা দেশের তাপমাত্রা মিলিয়ে স্কুল বন্ধ রাখা সঠিক হবে না। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায়, বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সেখানে সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয়টা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অভিভাবক এটা নিয়ে আলোচনা করছেন, সমালোচনা করছেন। তো সেই আলোচনা সমালোচনার ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার পরিচালিত হয় না। বছরে 200 দিনের মতো শিক্ষা কার্যক্রম চালু থাকে। নানা দুর্যোগে বন্ধ থাকে শিক্ষা কার্যক্রম। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় একটি নীতিমালা প্রয়োজন, মত শিক্ষা গবেষকের। ডিজাস্টার পিরিয়ডে আমাদের শিক্ষাটা কেমন চলবে, সেটা অতি শীত হতে পারে, অতি গরম হতে পারে, বন্যা হতে পারে, খরা হতে পারে, ভূমিকম্প হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, সেই সময়ে কিংবা কোভিড, ন্যাচারাল ডিজাস্টার। তো এখন এই সময়গুলোতে আমাদের শিক্ষাটা কেমন চলবে, অল্টারনেটিভ একটা প্ল্যান থাকা দরকার রাষ্ট্রের। তো ওই প্ল্যানটা আমাদের পরিপূর্ণভাবে নেই বলেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। এডুকেশন ডিপার্টমেন্টকে বলা হয় যে ভ্যাকেন্সি ডিপার্টমেন্ট, ছুটি, প্রচুর পরিমাণে ছুটি। তো এখন আমরা প্রচুর পরিমাণে ছুটি আমরা কেন দেব? আমরা ওই ছুটিগুলো কিছুটা কমিয়ে নেব। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কোথাও তাপমাত্রা আরও অসহনীয় হতে পারে। সেই ক্ষেত্রে স্থানীয় শিক্ষা কর্মকর্তা স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিতে পারেন। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সিলেট অঞ্চল বাদে চতুর্থ দফায় আরও 72 ঘন্টার জন্য সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বলা হয়েছে, মে মাসের 2 তারিখের পর ঝড় বা বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমবে। তখন রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.4 ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত হচ্ছে 41 ডিগ্রি পর্যন্ত। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে, তবে মে মাসের প্রথম সপ্তাহেই বৃষ্টি হবে, আর তখনই কমতে থাকবে তাপমাত্রা। এই মাস এখন পর্যন্ত কোনো সুখকর খবর নাই যে বৃষ্টিপাত, ওইরকম বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড়ের বা তাপমাত্রা কমা। তবে এ মাস পরে, অর্থাৎ আমরা যদি দেখছি যে মে মাসের 2 তারিখ থেকে তাপমাত্রাটা অনেকটা কমার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের এখন যে অতি তীব্র বা তীব্র কালবৈশাখী ঝড় আছে, সেই তীব্রতাটা কমে আসতে পারে। তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। তীব্র খরতাপের কারণে 2 জেলায় 2 শিক্ষক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। অসুস্থ 9 শিক্ষার্থী। স্কুল খোলার প্রথম দিনে প্রচণ্ড গরমে হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুলের 8 শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। স্কুল ঘরটি টিনের তৈরি। এদিকে গরমে প্রাথমিক বন্ধ রাখার কথা, তবে সরকারের এই নির্দেশনা জানা নেই খোদ সরকারি প্রতিষ্ঠান বাগেরহাট শিশু একাডেমির কর্মকর্তাদের। কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে কোনো নির্দেশনা পৌঁছায়নি। অভিভাবকরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে শিশুদের ক্লাসে নিতে বাধ্য হচ্ছেন। প্রথম দিনেই মারিয়া নামের এক শিশু অসুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। বাগেরহাট শিশু একাডেমির প্রাক প্রাথমিকে 2 শিফটে 30 জন করে মোট 60 জন শিশু উদ্ধাররত। এই যে পরিস্থিতি, এমন তো অবস্থায় স্কুল ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আমরা যেটা সহ্য করতে পারবো, বাচ্চাদের তো সেটা সহ্য করাটা কষ্টকর। স্কুলটা বন্ধ কিছুদিন থাকলে ভালো হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে আমরা বন্ধ করার চিন্তাভাবনা করবো। ইতিমধ্যে আমাদের কাছে কোনো নির্দেশনা এখনো পৌঁছায়নি। গরমে অসুস্থ হয়ে যশোরে মারা গেছেন এক স্কুল শিক্ষক। পরিবার জানায়, আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক আহসান হাবিব সকালে বাইকে করে পাশের মাঠে কৃষিকাজ করতে যাচ্ছিলেন। 8টার দিকে বাড়ি ফিরে অসুস্থ বোধ করায় তাকে 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিয়ে যাওয়ার
পথেই তিনি মারা যান। রোগীর স্বজনরা জানিয়েছেন, তীব্র গরমে মাঠে কাজ করতে গিয়েছিলেন তিনি। চিকিৎসকের ধারণা তিনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। কর্ণফুলী নদী পারাপারের সময় ফেরির মধ্যে হিট স্ট্রোকে মারা গেলেন এক মাদ্রাসা শিক্ষক। সকালে চট্টগ্রামে কালুরঘাট ফেরিতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মারা যাওয়া মাওলানা মোস্তাক আহমেদ কুতুবী বোয়ালখালী উপজেলার বেঙ্গুড়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। পরিবারকে নিয়ে থাকেন তিনি কালুরঘাট মোহরা এলাকায়। সকালে মাদ্রাসায় যাওয়ার সময় প্রচণ্ড গরমে ফেরির মধ্যে অজ্ঞান হয়ে পড়েন তিনি। চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ কুতুবদিয়া নিয়ে যায় স্বজনরা। তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানির সংকট। দীর্ঘদিন বৃষ্টি না থাকায় শুকিয়ে যাচ্ছে খালবিল, সেই সাথে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। নলকূপ এবং শ্যালো মেশিনে উঠছে না পর্যাপ্ত পানি। এতে বিপাকে রাজবাড়ী এবং দিনাজপুরের মানুষ। ব্যাহত জীবনযাত্রা, কৃষিকাজ। রুদ্র বৈশাখে শুকিয়ে যাচ্ছে খালবিল। তীব্র পানির সংকট দেখা দিয়েছে গ্রামাঞ্চলে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় নলকূপ, শ্যালো মেশিন ও সেচ পাম্পে উঠছে না পানি। জলের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে দৈনন্দিন আর কৃষিকাজ। চরম কষ্টে দিনাজপুর ও রাজবাড়ী জেলার মানুষ। পানি জন্য না দা খাওয়া নাই, পানি জনিতে আমারে গোসল খাওয়া নাই, আমার গরু বাছুরি পানি দেওয়া পারতেছি না। বলে পানি উঠে না, পুকুরে গোসল করিবা পারি না, যাবা নামিয়া পারি না, ঘাট বান্ধা কিছু করিবা পারি না। অনেকে দূর থেকে আসে, পানি পায় না, পানি পিপাসা অনেক কষ্ট লাগছে। আমরাও বাজারের হোটেল দোকানপাট চালানো অনেক কষ্ট হচ্ছে। যে পরিমাণ পানি ওঠার কথা সেই পরিমাণ পানি উঠতেছে না। এর কারণে যে বীজগুলো আমরা বুনছি ওগুলো জ্বালাইছে, কিন্তু পানির শূন্যতায় ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সংকট মোকাবেলায় একমাত্র ভরসা পুকুর। এ দিয়েই চাহিদা মেটাচ্ছে স্থানীয়রা। ছড়িয়ে পড়েছে চর্মরোগ, ডায়রিয়া সহ নানা রোগ। এই নোংরা পানিতে এই পুকুরে গোসল করতেছি। এই পানীয় জলের অভাবে এই পুকুরে নোংরা পানিগুলো নিয়ে যাই আমরা গোসল করবো, থালা বাসন ধুবো, আমাদের প্রয়োজনীয় নিত্যদিনের কাজগুলো আমরা সারবো। পানি ওই এর পুষ্কুনিতে যেটা একটু বেশি ওঠে সেই দিকতে আনি, যারটা একটু আছে সেদিতে আনি। পানির চাহিদা মেটাতে গভীর নলকূপ বসানোর চেষ্টা চলছে। এ পর্যন্ত 10টা সাবমার্সিবল গভীর নলকূপ বসিয়েছি। এই গভীর নলকূপ বসানোর কারণে পানির সংকট ইনশাল্লাহ সমাধান হয়েছে। আরও গান্ধীমারা বাজার, দুর্গাপুর স্ট্যান্ড, আরও কয়েকটা জনগুরুত্বপূর্ণ জায়গা আছে, যেগুলো 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আমি ব্যক্তিগত উদ্যোগে এটা বসাবো। যেখানে যেখানে পানি উঠছে না সেখানে অবশ্যই বোরিংটা গভীর করতে হবে। এই পরামর্শগুলো আমরা সব জায়গায় দিচ্ছি এবং সবার জন্য এই পরামর্শ থাকলো। বৃষ্টি হলে পানি সংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে আশা সংশ্লিষ্টদের। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। দাবদাহের মধ্যে আজও কয়েক জেলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। গরমে অতিষ্ঠ জেলার ভাঙ্গা উপজেলার মানুষ। স্থানীয়রা জানান, অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল, জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। চরম বিপাকে দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ। গরম থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সালাতুল ইস্তিসকার আদায় করা হয়। সকাল 10টার দিকে ভাঙ্গার ঘাড়ুয়া স্কুল মাঠে ইস্তিসকার নামাজ এবং মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল সালাম মিয়া। 2 রাকাত বিশেষ নামাজে অংশ নেন প্রায় 500 মুসল্লি। নামাজ শেষে অনাবৃষ্টি এবং প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। সকাল 10টায় শরীয়তপুর পৌর ঈদগাহ মাঠে 2 রাকাত ইস্তিসকার নামাজ আদায় করা হয়। জেলা ওলামা পরিষদে নামাজের আয়োজন করেন এবং নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। নামাজ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বকর। এর আগে সকালে জেলার 3 এলাকায় বিশেষ এই নামাজ আদায় করা হয়। সারা দেশে স্থানীয় সরকারের শতপদে উপজেলা উপনির্বাচনে ভোট শেষে চলছে গণনা। রাজশাহী, কাটাখালী এবং নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। 7 পৌরসভা এবং 2 জেলা পরিষদে কাউন্সিলর পদে ভোট নেওয়া হয়েছে। এছাড়া 84টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সহ বিভিন্ন পদে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে জোরদার আছে নিরাপত্তা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত তথ্য জানবো। রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, একটু জানাবেন
আপনি তো এই মুহূর্তে কাঠখালিতে আছেন, সেখানে সারাদিন কেমন দেখলেন ভোটের পরিস্থিতি, আর ফলাফল কখন নাগাদ পাওয়া যেতে পারে? কলি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজশাহীতে যে একটি পৌরসভার উপনির্বাচন এবং আরেকটি ইউনিয়ন পরিষদের যে নির্বাচন সেটি সুষ্ঠুভাবে কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের যেমন সকাল থেকে উপস্থিতি আমি বলছিলাম যে অনেকটা চোখে পড়ার মতো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে আসলে এই রাজশাহীর এই দুইটি জায়গায় কিন্তু সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এবং আমি যে কেন্দ্রটিতে এখন রয়েছি রাজশাহীর যে পাটকল উচ্চ বিদ্যালয়, এখানে মোট ভোটার ছিল 2437 জন এবং ভোট পড়েছে 1328টি এবং এখন পর্যন্ত আমি মোট 5টি ভোট কেন্দ্রের এখানকার ফলাফল পেয়েছি। এর মধ্যে যেমনটি এখানে যিনি নারকেল গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আবু শামা, তিনি 243 ভোট পেয়েছেন একটি কেন্দ্রে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে যিনি এক নারী প্রার্থী রয়েছে, তিনি কিন্তু বেশি ভোট পেয়েছে এই প্রত্যেকটি এই 5টি কেন্দ্র এবং অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সব কেন্দ্রগুলোর ফলাফল কিন্তু এখনও আমাদের হাতে আসেনি এবং ইউনিয়ন পরিষদের সেটিও কিন্তু আসেনি এবং বাইরে কিন্তু যারা সমর্থক রয়েছেন, কর্মী সমর্থক, তারা কিন্তু উচ্ছ্বাসে মেতেছেন। বলি ধন্যবাদ আপনাকে। 148 উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। কোথাও কোথাও এক প্রার্থী আরেকজনের বিরুদ্ধে তুলছেন প্রভাব বিস্তারের অভিযোগ। নরসিংদীর পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 3 প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী 5 জন। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে আছেন 2 প্রার্থী। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবে না। দলীয় প্রধানের এমন নির্দেশের পর বিপাকে অনেকেই। পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরীফুল হক, তিনি নরসিংদী 2 আসনের এমপির শ্যালক। এ নিয়ে তৃণমূল আর ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আশাবাদী আমরা আমাদের নির্বাচন ফেয়ার হবে এবং সুন্দর হবে, ওই হিসাবে আমাদের এখানে যোগ্য যায় জনগণ তাকেই বেছে নিয়ে তার মনের যে রায়টা দিবে। বিগত 15 বছর যাবৎ ভোট দিতে পারি না, যদি ইনশাল্লাহ ভালো প্রার্থী, আমার পছন্দের প্রার্থী আমি পাই, তাহলে আমি ভোট কেন্দ্রে যাবো, ভোট দিব। নেতা কর্মীদের হুমকি দিচ্ছে যে তার শ্যালকের পক্ষে নির্বাচন না করলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। এর জন্য অবশ্যই পলাশের যারা সাধারণ জনগণ তারা আতঙ্কিত আছে। আমার খোঁজ খবর নিলে ওনারাও বুঝবে যে আমি এমপির আত্মীয় না, আমি এই আওয়ামী পরিবারের একটা সন্তান। আমার চাচা যিনি 2 বার নির্বাচন করেছিলেন, 96 সাল এবং 86 সাল, যখন আওয়ামী লীগ করার মতো লোক পাওয়া যেত না। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নেই নির্বাচনী আমেজ। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান 2 পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 2 জন। স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় শাহিনুর রেজা শাহিন ও পারুল নাহার নির্বাচিত। মাঠে আছেন চেয়ারম্যান পদের 3 প্রার্থী, যারা সবাই আওয়ামী লীগ নেতা। আগে ইলেকশন হতো, মানুষের মনে আনন্দ বিরাজ করত, বা জনসমাগম হতো, বা চায়ের হোটেলে আড্ডা হতো, অনেক রকমের আলোচনা হতো। কিন্তু এখন বর্তমান প্রার্থীতা কম হওয়াতে সেই আগেকার মতো সেই হিসাব কিতাবটা চেঞ্জ হয়ে গেছে, নাই। প্রার্থী এক থাকলে আমেজটা আরো ভালো হতো, আরো দিকে সবার নির্বাচন, চাটা হ্যান ত্যান আনন্দ আরো এমেজটা ভালো হতো। অন্যদিকে নির্বাচনী প্রচারণায় প্রভাব বিস্তারের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন কুড়িগ্রামের প্রার্থীরা। চিলমারি, রৌমারী ও রাজীবপুর এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 16 জন। অনেকে অনেক ধরনের বিবৃতি দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, এজেন্ট থাকতে দেবো না, এ করবো না, সে করবো না, এই ধরনের কিছু প্রভাকাণ্ড এবং বিভিন্ন লোককে ভয়ভীতি দেখার চেষ্টা করে যে আমরা সরকারে আছি। বিভিন্ন মেম্বার চেয়ারম্যানদেরকে এভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমার প্রতিপক্ষে একজন প্রার্থী আছে, তার ভাই একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্বরত অবস্থায় আছে। তাকে ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি অমুক তমুক কথা বলার চেষ্টা করতেছে। আচরণবিধি মনিটরিং হচ্ছে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। আচরণবিধি পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা আচরণবিধি পর্যবেক্ষণ করছেন এবং কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট
আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। যদি তারা আচরণবিধি প্রতিপালন করে তাদেরকে আমি আশ্বস্ত করেছি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আমি একটা নির্বাচন তাদেরকে উপহার দিতে পারবো। আশা করি আমরা আমার এই উদারত আহ্বান তারা পালন করবে। আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বন্যা থেকে সিলেট শহরকে বাঁচাতে 50 কোটি টাকা ব্যয়ে 6 মাসের সুরমা নদী খনন প্রকল্প 1.5 বছরেও শেষ হয়নি। স্থানীয়দের অভিযোগ, খননের চেয়ে বালু বিক্রিতেই বেশি নজর ঠিকাদারি প্রতিষ্ঠানের। কাজের ধীরগতিতে হতাশ পরিবেশবাদীরা। 2022 সালে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হতে হয় সিলেট নগরীর মানুষকে। উপদ্রুত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি উঠে শহর রক্ষা বাঁধ আর সুরমা নদী খননের। কিন্তু 2 বছরেও আলোর মুখ দেখেনি শহর রক্ষা বাঁধ প্রকল্প। তবে নগরীর পাশ দিয়ে বয়ে চলা সুরমার 15 কিলোমিটার খননের জন্য 50 কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্প নেওয়া হয়। 2023 সালের জানুয়ারিতে খনন শুরু হয়ে শেষ হওয়ার কথা সে বছর জুনেই। বছর পেরিয়েছে, আসছে আরও একটি জুন, এখনও শেষ হয়নি খনন কাজ। ক্লিয়ার খাটিয়ে যায় না, তারা খালি এক জায়গায় খনন করে। বালু স্টক হওয়ার পরে এখান থেকে রাতের অন্ধকারে বিক্রি করা হয়। যেখানে ডাইকে স্টক করছে ওখান থেকে আরেকটা মেশিন লাগাইয়া অন্যত্রে জায়গা বড়াচ্ছে মালিকের 10 লাখ 15 লাখ কন্ট্যাক্ট লইয়া। ওই দেখেন বোটর গাছে ওই যে একটা স্টক করতেছে আপনার, ওই স্টকটা কিন্তু ওরা মাল ওখান থেকে বেচতেছে 2 টাকা ফুটে বেচে। মাটিটা কাটবো, উপরে তুলবো, এতটুকু পর্যন্ত। আমরা ওগুলোর বিষয়ে না, ওগুলো আমরা জানি না। পরিবেশবাদীদের অভিযোগ, খননের নামে চলছে লুটপাট। এটা একটা ফুটবল ফিল্ডের মতো বিরাট চর এবং এটা কয়েক কিলোমিটার লম্বা চরটা। এই লম্বা চর এইটা কাটার জন্য, ড্রেনিংয়ের জন্য একটা ছোট্ট মেশিন ব্যবহার করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এগুলো শুধু লোক দেখানোর কাজ করছে। বন্যা মৌসুমের আগে খনন কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল মোমেন। সিলেট রক্ষাবাদ এই জন্য বলেছিলাম খুব বেশি টাকা লাগবে না। তৎকালীন মেয়র বলছিলেন 100 কোটি টাকা দিলে তিনি পুরো প্রজেক্ট করবেন, শহর রক্ষাবাদ আর নদীর তীরে রাস্তা করে দিবেন একই। কিন্তু ওগুলোর কোথাও কোনো কানে শুনেছেন, আরেক দিয়ে চলে গেছে। প্রধানমন্ত্রীর সামনে এটা বলেছেন। ব্যাখ্যা ছাড়াই পানি উন্নয়ন বোর্ড বলছে জুনের মধ্যেই শেষ হবে এই প্রকল্প। ড্রেজিংটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আমরা আগাচ্ছি। তো এখানে নিচের যে অংশ থেকে আমরা উপরে যাচ্ছি, এখানে প্রচুর পরিমাণ পলিথিন এবং ড্রেজ ম্যাটেরিয়াল রাখার জায়গার অভাবের কারণে সমস্যা হচ্ছে। তো আমার মনে হয় যে জুনের মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। বেপরোয়া কিশোর গ্যাংয়ের কাছে অনেকটাই নিরুপায় নোয়াখালীর সেনবাগ সেবারহাট এলাকার বাসিন্দারা। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধ কর্মকাণ্ডে জড়াচ্ছে এসব কিশোর গ্যাংয়ের সদস্য উঠতি বয়সী কিশোররা। সম্প্রতি এক কলেজ ছাত্রকে হত্যার পর কিশোর গ্যাং দমনে নড়ে চড়ে বসেছে পুলিশ। দ্রুত গ্যাং কালচার বন্ধ না করতে পারলে ধ্বংসের মুখে থাকা পরবর্তী প্রজন্মকে রক্ষা করা যাবে না বলছে সচেতন মহল। নোয়াখালীর সেনবাগ ও সেবারহাট এলাকা জুড়েই বাসাবাড়ির দেয়ালে দেখা মেলে চিকামারার। কিশোর গ্যাংয়ের নামের সাথে সেখানে থাকে নানা সাংকেতিক চিহ্ন। শুধু দেয়ালে চিকামারাই নয়, নিজেদের শক্তিমত্তা প্রকাশে প্রায় সংঘাতে জড়ায় এই কিশোর গ্যাংগুলো। সেই সাথে ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজির মতো কর্মকাণ্ডেও জড়িত এসব গ্যাংয়ের সদস্যরা। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এসব কার্যকলাপ করে থাকে কিশোর গ্যাংগুলো। নতুন কোনো কাস্টমার বা যদি একটা অপরিচিত লোক আসে, দেখা গেছে ওরা ফলো রেখে আপনার এই হালকা ধাক্কা খায় বা বিভিন্ন রকমের করে মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে চলে যায়। কিছুদিন আগে এই ব্যাংক থেকে একটা লোক টাকা তুলে এখান দিয়ে যাওয়ার পথে 8-10 জন ছেলে ধরছে, মোবাইল চোর বলে ওরে উপরে নিয়ে যাইতে লাগছিল, পরে নিতে পারে নাই। মার্কেটের ওয়ালে তার স্কুলের দেওয়াল এরা নাম টাম লিখে কিশোর গ্যাং, F10 এগুলো বিভিন্ন নামটা লিখে রাখে। এখন গ্রুপ এক গ্রুপে হাঁটে, এক গ্রুপে মাঝে মধ্যে বাজি দেয়। 13-14 বছর 15 বছর বয়স এরা গ্রুপে আড্ডা দেয়, 15-16 জন করে আড্ডা দেয়, কারো 10 জন কারো 20 জন এই আড্ডা দেয়। তারপরে স্কুল ফেলে স্কুলের সামনে দাঁড়ায় থাকে। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। দাবি, বিভিন্ন অনুষ্ঠানে তাদের সাথে ছবি তুলে সেগুলো অপব্যবহার করে গ্যাং সদস্যরা।
যখন আমরা প্রোগ্রামে যাই, জনপ্রতিনিধি হিসাবে বিভিন্ন কার্যক্রমে যাই, সাংগঠনিকভাবে বিভিন্ন জন এসে আমাদের সাথে ছবি উঠিয়ে তারা ওই যে তাদের স্বার্থ হাসিলের জন্য তারা এই পক্ষে বিপক্ষে যারা রয়েছে তারা এই ছবিটি ব্যবহার করে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি মাজহারুল ইসলাম শাওন নামের এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মামলা করলে অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় পরিবারের সদস্যদের। কিশোর গ্যাংয়ের পক্ষ থেকে আমাকে বিভিন্ন লাইনে হুমকি দেওয়া হইতেছে যেন কোনো প্রকার মামলার আওতায় আমরা না যাই। তবে আমরা মামলা করেছি। রাস্তাঘাটে স্ট্রিং করে, তারপর ওদের কাছে অলওয়েজ অস্ত্র থাকে, ওদের কাছে ওরা নেশার ড্রাগস এগুলো বিক্রি করে, ওদের কাছে ওগুলাও থাকে। ওদের সাথে সবসময় চলাফেরার জন্য আমার ছেলেকে সবসময় বলতো, আমার ছেলে ওদের সাথে যোগ দেয় না হিসাবে, তার কারণে আমার ছেলেকে এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শাওন হত্যার পর নড়েচড়ে বসে প্রশাসন। জড়িতদের ধরতে অভিযানের পাশাপাশি বাড়ানো হয় নজরদারি। পুলিশের দাবি, কিশোর গ্যাংয়ের উত্থানের জন্য ভুক্তভোগীদের নীরবতা দায়ী। এই যে মানুষের যে নিষ্ক্রিয়তা, অসম্পৃক্ততা, মূলত এই নীরবতা অসম্পৃক্ততার জন্যই এই ধরনের গ্যাংগুলো উদ্ভব ঘটছে বা তারা সাহস পাচ্ছে, কারণ তারা দেখতেছে তারা একটা ঘটনা ঘটানোর পরে কেউ মুখ খুলতেছে, কেউ তথ্য দিচ্ছে না। পরবর্তী প্রজন্মকে কিশোর গ্যাং কালচারের ভয়াল থাবা থেকে রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আমেরিকায় দুর্বৃত্তের গুলিতে নিহত প্রবাসী ইউসুফের বাসায় চলছে শোকের মাতম। শনিবার নিজ বাসার সামনেই তাকে হত্যা করা হয়। নিহত ইউসুফ সিলেটের কানাইঘাট জিঙ্গাবাড়ি ইউনিয়নের ৩৬ গ্রামের নুরুল হকের ৪ সন্তানের বড় সন্তান। তার মৃত্যুতে সিলেট নগরীর মেজর টিলার বাসায় ভিড় করেন আত্মীয় স্বজন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। স্বজনরা বলছেন, পূর্ব শত্রুতার জেরে বাবুলের ওপর হামলা করে সন্ত্রাসীরা। বাবুলকে বাঁচাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইউসুফ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। মরদেহ দেশে আনার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে পরিবার। প্রায় ১ বছর আগে স্ত্রী এবং মেয়েকে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন ইউসুফ হক। তাপপ্রবাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে বোতলজাত পানি, খাবার, স্যালাইন এবং শরবত বিতরণ করেছে গাজীপুর মহানগর বিএনপি। দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় পথচারী থেকে শুরু করে সব শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার, স্যালাইন এবং শরবত বিতরণ করা হয়। প্রায় ২,০০০ মানুষের মাঝে পানি, খাবার, স্যালাইন ও শরবত বিতরণ করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকার, সেই সাথে সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা। আমরা তৃষ্ণার্তদের মাঝে পানি বিতরণের মধ্য দিয়ে তারা যেন একটু স্বস্তিতে কিছুটা সময় থাকতে পারে, সেই ব্যবস্থা জাতীয়তাবাদী দল করতেছে গাজীপুর মহানগরের উদ্যোগে। বিশ্বমানের পোশাক তৈরিতে আরেক ধাপ এগিয়ে গেল যমুনা গ্রুপ। যাত্রা শুরু হলো যমুনা ডেনিমস টেকনোলজি লিমিটেডের। অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ১ বছরের মধ্যে গাজীপুরে যাত্রা শুরু হতে যাচ্ছে কারখানাটির। রোববার কারখানার ভিত্তি স্থাপন করেন গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। আর কারখানাটিতে অন্তত ১০,০০০ শ্রমিকের কর্মসংস্থান হবে বলে জানায় যমুনা। দেশের অন্যতম শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের নতুন অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ডেনিমস টেকনোলজি লিমিটেড গাজীপুরের বাসন ভোগরা এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। এ সময় ব্যবস্থাপনা পরিচালক সহ গ্রুপের পরিচালকরা তার সাথে ছিলেন। অনুষ্ঠানে গ্রুপের এমডি জানান, এক ছাদের নিচে মানসম্পন্ন পোশাক তৈরি হবে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়। আমরা পুরো ইন্টারন্যাশনাল মার্কেট, বাজার, দেশের বাজার সব কিছু দেখে যেটা সবচেয়ে উন্নত ওইটাই আমরা এখানে প্রক্রিয়া করে ফ্যাক্টরি করব, এবং এটা হবে বাংলাদেশের আরেকটি নতুন একেবারে মাইল ফলক এবং গ্রিন ফ্যাক্টরি। বাংলাদেশে আরও অনেক গ্রিন ফ্যাক্টরি আছে, এটা হবে একবার মডার্ন গ্রিন ফ্যাক্টরি। কারখানায় কর্মসংস্থান হবে প্রায় ১০,০০০ পোশাক শ্রমিকের। লক্ষ্য রাখা হবে তাদের উন্নত জীবনমানের দিকে। এই ওয়ার্কারদের যত ফ্যাসিলিটিস আছে ওটা তো দিবই, প্লাস আমাদের যমুনা গ্রুপের পক্ষ থেকে আমরা ওয়ার্কারদের, যাদের বাচ্চারা ভালো পড়াশোনা করছে, ওদেরকে আমরা স্কলারশিপের ব্যবস্থা করব এবং ওদের আরও অনেক ফ্যাসিলিটিস আমরা রাখবো, যাতে এমন একটা ফ্যাক্টরি আমরা করব যাতে বায়াররা, ইন্টারন্যাশনাল বায়াররা, ওরা বাংলাদেশকে নিয়ে প্রাউড ফিল করে।
অনুষ্ঠানে যমুনা গ্রুপের চেয়ারম্যান বলেন, এখান থেকেই যাত্রা শুরু হয়েছিল দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর। প্রয়াত চেয়ারম্যানের সেই উদ্যোগ এগিয়ে নিচ্ছেন উত্তরসূরিরা। আগামীতে বিশ্বমানের পোশাক তৈরি হবে এখানে, যার আকর্ষণে ছুটে আসবেন ক্রেতারা। 1 বছরের ভিতরে এটা আমাদের ইনশাল্লাহ আমাদের টার্গেট আমরা করে দেবো। এইখানে এত সুন্দরভাবে এই ফ্যাক্টরি হবে যে বিদেশ থেকে যে বায়াররা যারা আসবে তারা আমাদের এই বাংলাদেশের এইখানে আসলে তাদের মন ভরে যাবে। আর বাইরে আর যেতে হবে না, তারা শুধু বাংলাদেশের চিন্তা ভাবনা করবে যে এখানে অনেক কিছু সৃষ্টি হতে পারে এবং হচ্ছে। এই 7টা ফ্যাক্টরি একসাথে করেছিলেন এবং এখান থেকেই যমুনা গ্রুপ সৃষ্টি হয়, অর্থাৎ শুরু হয়। এখান থেকে এই প্রোডাকশন বাড়তে বাড়তে আমরা আজকে সিলেট গিয়ে ঠেকেছি, হবিগঞ্জে। অনাড়ম্বর অনুষ্ঠানে যমুনা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদিন।